এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Roundup brought to you by Coal Mines Associated Traders Private Limited. নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্জীব। শুরু করছি এক্সপ্রেস রাউন্ডআপ। আইসিকে ফোনে কুকথা বলার ঘটনার পর আজ 7 দিন পার। আজ কি দেখা মিলবে অনুব্রতর? অনুব্রত মণ্ডলকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ফোন করে কুকথা বলার ঘটনায় বোলপুর থানার আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হলেও অনুব্রতের ফোন এখনও অধরা। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এক্সপ্রেস নিউজ। এরপর অনুব্রতকে 2 বার পুলিশি তলব, 2 বারই তলব অগ্রাহ্য। 2 বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। কবে হাজিরা দেবেন অনুব্রত? প্রশ্ন বিরোধী মহলে। অনুব্রত মণ্ডলের এবং বোলপুর থানার আইসি যে কথোপকথনে অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই 29 তারিখ শান্তিনিকেতন থানা অর্থাৎ এসডিপিও যে অফিস রয়েছে সেই এসডিপিও অফিস থেকে প্রথম নোটিশ করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেই প্রথম নোটিশের পরেই কিন্তু গড় হাজির দেখা গেছিল অনুব্রত মণ্ডলের। দ্বিতীয় দিন 30 তারিখ, সেদিনকেও কিন্তু দ্বিতীয়বার নোটিশ করা হয়েছিল। সেদিন কিন্তু তার যে আইনজীবী, সে আইনজীবী এসে কিন্তু সেদিনকেও একটা নোটিশ দিয়ে গেছিল নথি, কিন্তু সেখানেও দেখা গেল সেদিনকেও গড় হাজির। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি ভাইরাল অডিও ক্লিপ থেকে, যেখানে অনুব্রত মণ্ডলের মতো শোনা একটি কণ্ঠস্বর আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিতে শোনা যায়। এমনকি আইসির স্ত্রী এবং মাকেও অশ্লীল মন্তব্যের শিকার হতে হয়। এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন, তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়েই প্রশ্ন উঠছে। আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে যাতে কথোপকথনের সত্যতা যাচাই করা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে অনুব্রত মণ্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত করা হয়নি। শান্তিনিকেতন থানাতে এসে এসডিপিওর কাছে এসে সেখানে যে একটি মেডিকেল রিপোর্ট দিয়ে গেছিলেন এবং সেই মেডিকেল রিপোর্টে তিনি বলেছেন যে তার শরীর খুব অসুস্থ। সেই অসুস্থতার কারণ দিকে 5 দিনের বেড রেস্ট দেওয়া হয়েছিল। সেই বেড রেস্টের আজকে শেষ দিন অর্থাৎ 5ম দিন। রাজনৈতিক মহলে এই নিয়ে তীব্র বাতানুবাদ চলছে এবং সাধারণ মানুষও এই ঘটনার দিকে নজর রাখছে, কারণ এটি রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্ষমতাশীলদের প্রতি আইনের প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করছে। বীরভূম থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পারিবারিক বিবাদের জেরে এক 65 বছরের বয়সী পৌরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে আত্মীয়দের বিরুদ্ধে। মঙ্গলকোট থানার পালিশগ্রাম ক্যানেলপাড়ের বাগানে পাড়ায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নিহত প্রৌঢ়ের নাম আজিম শেখ। আজ সকালে বাড়ির মহিলাদের নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আজিম শেখের পরিবারের সদস্যরা। বচসা দ্রুত হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, আজিম শেখ তার ছোট মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিবেশী আসমিনা বিবি লাঠি দিয়ে তার ওপর আক্রমণ চালায়। আজিম শেখ পড়ে গেলে তার আত্মীয়রা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে এবং গলার টুটি চেপে ধরে বলে অভিযোগ। সংজ্ঞাহীন অবস্থায় আজিম শেখকে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানে আমার আব্বাকে যখন মারছিল, এই তো বুকে এইভাবে ধরে কিলিয়ে ঘুষিয়ে আমার বাবাকে মারলো, কাঠকুমনি ডাল ভেঙে দিয়ে। তখন আমার বাবা মাটিতে পড়ে গেল, তখন আমার বাবা নাই, শেষ। তখন পুলিশ এখনো মূল অভিযুক্ত আসমিনা বিবিকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনায় জড়িত সন্দেহে নিহতের 3 নিকট আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো পশ্চিম মেদিনীপুরের জেলার ডেবরা ব্লক 9 নম্বর ষাড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাকড়া গ্রাম। বেহাল গ্রামীণ রাস্তা কেড়ে নিল এক তরতাজা প্রাণ। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অন্তর্গত কাকড়া গ্রামে শ্বশুরবাড়ি এসেছিলেন বছর 40-এর বাদল মান্ডি। কিন্তু 4 তারিখ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাদলবাবু। বিপত্তি শুরু হয় তখনই। কাকড়া গ্রামের যে এলাকায় বাদলবাবু অসুস্থ হয়েছিলেন সেখানকার গ্রামীণ রাস্তার অবস্থা এতটাই বেহাল যে সেখানে কোনো অ্যাম্বুলেন্স তো দূর, একটি টোটোও ঢোকার উপায় নেই। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে বাঁশের মাচা তৈরি করেন। সেই মাচায় বাদলবাবুকে শুইয়ে কাঁধে করে প্রায় 1 কিলোমিটারেরও বেশি পথ হেঁটে কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় নিয়ে আসা হয়। উদ্দেশ্য ছিল সেখান থেকে গাড়ি ধরে
দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু পাকা রাস্তায় এসে গাড়িটা কিছুটা পথ যাওয়ার পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদল মান্ডি। আমি যখন প্রায় এই রাস্তায় যাতায়াত করি, মাঠকে আসার পথে এদের বাড়িতে এখন জামাইয়ের শরীর খারাপ হওয়ার জন্য ওরা গাড়ি ডেকেছিল। গাড়ি তো আসবে না, রাস্তার অবস্থা খুবই খারাপ, যার জন্য 2-4 জনকে ডাকতে হচ্ছিল, তাতে একটু সময় লেগে যায়। তারপরে ওনাকে যখন খাটে করে বয়ে নিয়ে যায় তখন রাস্তায় মারা যায়। এই ভিডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গ্রামীণ পরিকাঠামোর এক করুণ চিত্র, যদিও এক্সপ্রেস নিউজ এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আসানসোলের মহিশিলা সানভিউ পার্ক এলাকায় পাড়ার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করলেন ও গাছ লাগানোর কর্মসূচিও পালন করলেন। পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে স্থানীয়রা নিজেরাই এই কাজে হাত লাগালেন। নিজেদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এলেন পাড়ার বাসিন্দারা এবং গাছ লাগানোর কর্মসূচির মাধ্যমে এক প্রশংসনীয় কাজ করলেন সকলে। কর্মসূচির অন্যতম উদ্যোক্তা রানা রায় জানান, পরিবেশ দিবস উপলক্ষে নয়, সারা বছরই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ও গাছ লাগানোর কর্মসূচি চলে। সানভিউ পার্ক এলাকার একটি নির্দিষ্ট অংশ পরিষ্কার ও সৌন্দর্যায়ন করা হচ্ছে। পরিবেশকে সুন্দর রাখতে কোনো নির্দিষ্ট সংস্থা বা কর্মীরাই নয়, এই কাজে হাত মিলিয়েছেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় সব বয়সের মানুষেরা। আজকের দিনে অ্যাক্টিভিটি নয়, এটা সারা বছর ধরে আমাদের আসানসোল গ্রিন হেভেন সোসাইটির তরফ থেকে একটি অ্যাক্টিভিটি কর্মসূচি চলতেই থাকবে। আজকে কি করা হলো, একটি জায়গা যেটা গার্বেজ স্থল হয়ে গেছিলো, কিন্তু সেটা গার্বেজ এরিয়া নয়, কিন্তু তবু সেটা গার্বেজ স্থল হয়ে গেছিলো, সেটাকে পুরোদমে পরিষ্কার করা এবং সেখানে বিউটিফিকেশন তৈরি করা। কিছু গাছ আজকে লাগানো হবে, বোর্ড লাগানো হচ্ছে এবং ভবিষ্যতে সেই জায়গাগুলো একটা সুন্দর পরিবেশ তৈরি করা, যাতে ওখান থেকে মানুষ যদি সেই জায়গা থেকে পেরিয়ে যায় তার মনের মধ্যে একটা হয় যে না, বাহ, সুন্দর, ভাল লাগলো তো জায়গাটা। এলাকাবাসীর এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে, তেমনি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলার এই প্রচেষ্টা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীর্ঘ 14 থেকে 15 বছর পর আবারও বড় পর্দায় ফিরছে 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। আগামীকাল মুক্তি পাচ্ছে তার নতুন ছবি বাৎসরিক। ছবির সাফল্য কামনায় আজ সকালে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজো দিলেন তিনি। একসময় টলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন শতাব্দী রায়। প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের মতো অভিনেতাদের সঙ্গে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। নিজের ইচ্ছাতেই অভিনয় থেকে বিরতি নিলেও তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে দর্শকদের জন্য দারুণ খবর। বাৎসরিক ছবির শুভকামনায় তারাপীঠ মন্দিরে মা তারার কাছে পুজো দিলেন শতাব্দী রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরাও। আজকে আমি তারামার এখানে পুজো দিতে এসেছিলাম। সেটা হচ্ছে যে অনেক বছর পর একটি ছবিতে অভিনয় করলাম। ছবিটার নাম হচ্ছে বাৎসরিক। আমার ডিরেক্টর মৈনাক ভৌমিক, যে এই প্রজন্মের বহু হিট ছবির ডিরেক্টর, তার সঙ্গে এই ছবি করা। সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারামার এখানে পুজো দিতে এসেছি। অভিনেত্রী শতাব্দী রায়ের এই প্রত্যাবর্তনে খুশি গোটা টলিউড। আশা করা যায় বাৎসরিক ছবিটি দর্শকদের মন জয় করবে। আগামীকাল থেকে সিনেমা হলে মুক্তি পাচ্ছে বাৎসরিক। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন ইউকো ব্যাংকের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। 3 বছরের শিশু রোহন মির্জা নিহত। এই ঘটনায় শিশুটির মা রূপা খাতুন এবং বাবা মির্জা মোজাহার আলী গুরুতর আহত। মায়ের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। জানা গেছে খানাকুল মোয়াল গ্রামের বাসিন্দা মির্জা মোজাহার আলী আর স্ত্রী রূপা খাতুন এবং 3 বছরের শিশু রোহনকে নিয়ে আরামবাগে ডাক্তার দেখাতে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে গৌরহাটি মোড় থেকে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দুধ বোঝাই লরি তাদের বাইকে ধাক্কা মারে। স্থানীয়দের দাবি, দুধের গাড়িটির সামনে হঠাৎ একটি টোটো চলে আসায় সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা দেয় লরিটি। এর ফলে বাইক থেকে ছিটকে পড়ে শিশু রোহন এবং দুধের গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। ঘটনাটা
বাইকে করে যাচ্ছিল, 3 জন ছিল, বাচ্চার বাবা আর মা। বাচ্চা হচ্ছে 3 বছরের, বাচ্চার তো ব্রেন বেরিয়ে গেছে প্রায় হাফ, বাচ্চার স্পট ডেড, আর মায়ের পেট ডান দিক থেকে বেরিয়ে গেছে অর্ধেক। মা হালকা নিঃশ্বাস দিচ্ছে, বাচ্চার কোনো ইয়ে নেই, আর বাবার তো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কনস্ট্যান্ট। এবার আমাদের সিভিরা ছিল, সঙ্গে সঙ্গে তুলে একদম হাসপাতালে নিয়ে গেছে, এবার দেখা যাক কি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায়। ঘাতক দুধের গাড়িটিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টিফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। রাজ্যের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে আলিপুরদুয়ারে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। আলিপুরদুয়ার সার্কিট হাউসে জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। এই বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজ এবং বকেয়া প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এই আলিপুরদুয়ারের 6-7টা ওয়ার্ড জলে ডুবে যায় একটু বর্ষা হলে, সেগুলো একটা ডিজাইন তৈরি করতে বলেছি এবং ডিএমকে দিয়ে ভেটিং করিয়ে দেখিয়ে জেলা পরিষদকে ইনভলভ করে আমার ইরিগেশন চিফ ইঞ্জিনিয়ার অতি জলদি প্রজেক্টগুলো আমাদের কাছে পাঠাবে। আমাদের সামর্থ্য যতটুকু আছে আমি প্রমিস করছি আলিপুরদুয়ারের জন্য আমরা করব। নির্দেশটা মমতা ব্যানার্জি। বৈঠক শেষে মন্ত্রী জলদাপাড়া অভয়ারণ্যের সীসামারা নদীর বাঁধ পরিদর্শনে যান। সম্প্রতি এই বাঁধ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। মন্ত্রী বাঁধের অবস্থা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। মন্ত্রীর এই সফর আলিপুরদুয়ারের উন্নয়ন এবং সেচ পরিকাঠামোর মান উন্নয়নের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও এক পরিবেশ সচেতনতামূলক র্যালির আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা। বৃহস্পতিবার সকালে মালদা শহরের অতুল মার্কেট থেকে এই র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রম করে। র্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, উৎসাহী পরিবেশপ্রেমী মানুষজন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্য ও কর্মকর্তারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস জানান, এই বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল প্লাস্টিক দূষণ বন্ধ করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এবার র্যালিতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। পদযাত্রার মধ্যে দিয়ে শহরের যারা আছেন মানুষজন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমান, বিশেষ করে 80 মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিকের থলি ক্যারি ব্যাগ এগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করুন। পাটের থলে বা কাপড়ের থলে ব্যবহার করুন। ওতে আমরা এই ব্যবহারে অভ্যস্ত ছিলাম। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদার পরিবেশপ্রেমী মহল। তাদের মতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজের সর্বস্তরের মানুষকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাজ্যের বকেয়া নিয়ে বারবারই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের প্রাপ্য চাইতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা। সূত্রের খবর, আগামী মঙ্গলবারই হতে পারে মোদি মমতার বৈঠক। রাজ্যের বকেয়া প্রায় 1,75,000 কোটি। সব ঠিক থাকলে এবার রাজ্যের প্রাপ্য চাইতে মঙ্গলবার দিল্লিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। প্রসঙ্গত এর আগেও বকেয়া টাকার জন্য মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন, কিন্তু তারপর মাস ঘুরে বছরের পর বছর পেরিয়েছে, কিন্তু টাকার দেখা নাই। এর মাঝে তৃণমূলের নেতারা দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, কলকাতার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন, কিন্তু সেই টাকার দেখা নাই। এবার আবারও দিল্লিতে দরবার করতে যাবেন মমতা, কিন্তু সকলের একটাই প্রশ্ন, এবার কি তবে সুড়ঙ্গের শেষে আলোটা দেখতে পাবেন মমতা? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ছোঁয়াচে করোনায় বাড়ছে সংক্রমণ, পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে মকড্রিল। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছড়ালো 4000-এরও গণ্ডি। দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও গত কয়েকদিনে কয়েক গুণ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র কলকাতাতেই এই সংখ্যাটা 300-র কাছাকাছি। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4000-এর গণ্ডি। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্ত 4302। এমতাবস্থায় বঙ্গের সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালিয়ে নিতে বুধবার থেকে শুরু হয়েছে মকড্রিল। মঙ্গলবারই রাজ্যকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। একটা নিউজ চ্যানেল খবর করে যাচ্ছে, তার তো অবশ্যই সফলতা আছে, যার জন্য 24টা বছর তারা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে খবর করে আসছে। একটা কথাই অনুরোধ করব যে আজকের সংবাদ মাধ্যমের উপর বহু মানুষ বিশ্বাস করে, খবর যেটা হবে সেটা যেন খবরই থাকে, সেটা যেন কোনো বিজ্ঞাপনে পরিণত না হয়। আপনারা সকলে জানেন যে এক্সপ্রেস নিউজে 24 বছরে পদার্পণ করেছেন। নেক্সট ইয়ারে তার রজত জয়ন্তী। আমরা এই চ্যানেল একটা নির্ভীক চ্যানেল এবং সুন্দর খবর পরিবেশন করে, এবং মানুষ প্রচুর ভিউয়ার্স এখন এই চ্যানেলে হয়েছে। তারা নিরপেক্ষভাবে মানুষের কাছে সত্যি খবরটা পরিবেশন করে। ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজের কর্তৃপক্ষকে, এবং যারা নির্ভীকভাবে কাজ করছেন তারা সবাই সুস্থ ভালো থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এবং এই চ্যানেল আরও এগিয়ে যাক, আরও ভিউয়ার্স বাড়ুক, এবং প্রত্যেকটা মানুষ এই সাথে যুক্ত হন, এটাই সবার কাছে আমাদের অনুরোধ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদের মধ্যে অন্যতম এক্সপ্রেস নিউজ। যে কাজটা সংবাদ মাধ্যম করতে পারে সে কাজটা আমরা করতে পারি না। কেবলমাত্র এক্সপ্রেস নিউজ নয়, যত সংবাদ মাধ্যম আছে তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকাটা, শুভেচ্ছা থাকাটা খুবই বাঞ্ছনীয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।